সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। আজকেও তোমাদের জন্য থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে ক্লাস 2। ইতিমধ্যে ক্লাস 1 এ তোমাদেরকে আমরা এনআই অ্যাপ্রোচ এবং এনওআই অ্যাপ্রোচের কিছু ম্যাথ দিছি, আশা করি সেগুলো দেখছো। আজকে বাকি দুইটা অ্যাপ্রোচ, অর্থাৎ একটা হলো ট্রেডিশনাল অ্যাপ্রোচ আর একটা হলো এমএম অ্যাপ্রোচ, এই দুইটা অ্যাপ্রোচের কিছু ম্যাথ দিয়ে মোটামুটি এই চ্যাপ্টারটা কভার করব। এছাড়া এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ তোমরা যদি সিরিয়ালি পেতে চাও তাহলে আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে। তো থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার আগের ক্লাসও বলছি, আবারও বলছি, এই ক্লাসটা হলো যারা বিবিএ থার্ড ইয়ারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আছে এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যাদের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স আছে, ফোর্থ ইয়ারে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টে, আর এমবিএ ফাইনালে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টেও কিন্তু এই চ্যাপ্টারটা আছে। তো প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে, তোমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চোখ রাখো, আমরা স্ক্রিনে তোমাদেরকে নিয়ে যাচ্ছি সবাইকে। একটা বেসিক ক্লাস নিয়ে আসলাম। অঙ্ক সমাধানের আগে যে সূত্রগুলো অবশ্যই জানা থাকতে হবে। 3 নম্বরে ট্রেডিশনাল অ্যাপ্রোচ, অর্থাৎ 1 নাম্বার ছিল আমাদের এনআই অ্যাপ্রোচ, 2 নাম্বার ছিল এনওআই অ্যাপ্রোচ, আজকে 3 নাম্বার ট্রেডিশনাল অ্যাপ্রোচে। এই 4টা সূত্র খেয়াল রাখলে তুমি ট্রেডিশনাল অ্যাপ্রোচের সকল অঙ্ক পারবা। এর নাম্বার হলো ভ্যালু অফ কমন স্টক। ভ্যালু অফ কমন স্টককে সংক্ষেপে এস দ্বারা প্রকাশ করা হয়। এস এর মান বের করতে হলে এনওআই থেকে ইন্টারেস্ট মাইনাস করে কে দিয়ে ভাগ করলে হবে, অথবা এস সমান ইভিএটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই কেই, অর এস সমান ইভিটি ডিভাইডেড বাই কেই। এই 3টা সূত্রের যে কোনো একটা সূত্র ব্যবহার করে তুমি ভ্যালু অফ কমন স্টক বা এস এর মান বের করতে পারবা। তবে কোন সূত্রটা ব্যবহার করবা সেটা ডিপেন্ড করবে একটা প্রশ্নে এই সূত্রের কোন মানগুলো বিদ্যমান আছে, অর্থাৎ এস এর যে 3টা সূত্র কোন মানগুলো সূত্রের কাছাকাছি আছে সেটা ব্যবহার করে আমরা এস এর মান নির্ধারণ করব। বি নাম্বার ভ্যালু অফ ডেপ্ট। ভ্যালু অফ ডেপ্ট পূর্বের অ্যাপ্রোচগুলোতে যেভাবে বের করছো, বি সমান টোটাল ইন্টারেস্ট ডিভাইডেড বাই কেডি। সি নাম্বার ভ্যালু অফ ফার্ম, এটাও আগে তোমরা করছো। ভ্যালু অফ ফার্মের 2টা সূত্র আছে, একটা হলো ভি সমান এস প্লাস ভি আর একটা হলো ভি সমান ইভিএটি ডিভাইডেড বাই কেও। ডি নাম্বার হলো ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট। এই ওভারঅল ক্যাপিটালাইজেশন রেটকে সংক্ষেপে কেও বলা হয়। এটা কেই সমান এস বাই বি প্লাস কেডি ইন্টু ভি বাই ভি, অর কেও সমান কেই ইন্টু ডাব্লিউই প্লাস কেডি ইন্টু ডাব্লিউ ডি। তো এই হলো সূত্রগুলা। সূত্রের যে পূর্ণরূপ সেগুলো পাশে দেওয়া আছে। আমরা ভি সমান ভ্যালু অফ দ্য ফার্ম বুঝি, এস সমান মার্কেট ভ্যালু অফ ইকুইটি ক্যাপিটাল, বি সমান মার্কেট ভ্যালু অফ বন্ড, এন ওয়াই এর পূর্ণরূপ হলো নেট অপারেটিং ইনকাম, ইভিটি এর পূর্ণরূপ হলো আর্নিং বিফোর ট্যাক্সেস, কে এর পূর্ণরূপ হলো কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, কেডি এর পূর্ণরূপ কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল, ডাব্লিউটি এর পূর্ণরূপ হলো ওয়েট অফ ডেপ্ট, ডাব্লিউই এর পূর্ণরূপ হলো ওয়েট অফ ইকুইটি, বড় হাতের আই যেটা সেটার পূর্ণরূপ হলো টোটাল ইন্টারেস্ট বা অ্যানুয়াল ইন্টারেস্ট। এই ছিল আমাদের বেসিক অংশটা। এতটুকু জানলে তুমি ট্রেডিশনাল অ্যাপ্রোচের অঙ্কগুলো করতে পারবে। আমরা সরাসরি সাজেশন 2-তে চলে আসলাম। সাজেশন 2টা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2021 সালে আসা একটা প্রশ্ন, অর্থাৎ এটা একটা সাম্প্রতিক প্রশ্ন। প্রশ্নটার দিকে খেয়াল করো। অ্যাজুমিং নো ট্যাক্সেস অ্যান্ড গিভেন দ্য আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস ইভিআইটি, interest I at 10% and equity capitalization rate KE below. Calculate total market value of each firm. প্রতিটি ফার্মের বাজার মূল্য বের করতে বলছে। তো এই পুরো অংশটার, অর্থাৎ উপরের যে অংশটা আছে অ্যাজুমিং থেকে শুরু করে, সেই অংশটার বাংলা অর্থ হলো কোনো ট্যাক্স নেই ধরে নিয়ে এবং সুদ ও করের আগে, ইভিআইটি মানে ইন আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ সুদ ও করের আগে ইভিআইটি এবং ইন্টারেস্ট পূর্ণরূপ, আবার আয়ের পূর্ণরূপ ইন্টারেস্ট 10% আর ইকুইটি ক্যাপিটালাইজেশন কেই নিচে দেওয়া হলো। ক্যালকুলেট করতে বলছে কি টোটাল মার্কেট ভ্যালু অফ ইচ ফার্ম, প্রতিটা ফার্মের বাজার মূল্য। এখানে ফার্ম সংখ্যা দেওয়া আছে দেখা এক্স ওয়াই জেড ডাব্লিউ, 4টা ফার্ম আছে, তাদের প্রত্যেকের ইভিআইটি দেওয়া আছে। দেখো ইভিআইটি 2 লাখ, এক্স ফার্মের, ওয়াই ফার্মের 3 লাখ, জেড ফার্মের 5 লাখ এবং ডাব্লিউ ফার্মটাতে 6 লাখ। আই মানি ইন্টারেস্টের পরিমাণ, এক্স ফার্মের ইন্টারেস্ট 20,000 টাকা, ওয়াই ফার্মের 60,000 এবং জেড ফার্মের 2 লক্ষ টাকা আর ডাব্লিউ ফার্মটির 2,40,000 টাকা। কেই দেওয়া আছে এক্স ফার্মের 12%, ওয়াই ফার্মের 16% এবং জেড ফার্মের 15% আর ডাব্লিউ ফার্মটির 18%। তার মানে
তাদের সবগুলো ইভিআইটি, ইন্টারেস্ট, কেই সবগুলো নিচে দেওয়া আছে আলাদা আলাদা ফার্মে। এরপরে নিচে আরেকটা করণীয় বলছে অলসো ডিটারমাইন দ্য ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ফর ইচ ফার্ম। এটার অর্থ হলো এছাড়াও প্রতিটি ফার্মের জন্য মূলধনের গড়যুক্ত বা ওজনযুক্ত গড় খরচ নির্ধারণ করুন। অর্থাৎ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে হবে এখানে, সামগ্রিক মূলধন ব্যয়, যেটাকে আমরা সংক্ষেপে বলি কেও। তাহলে একটা ভি বের করতে হবে, মার্কেট ভ্যালু অফ দ্য ফার্মের পূর্ণরূপ হলো ভি। আর একটা বের করতে হবে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যেটাকে সংক্ষেপে কেও বলা হয়। আমরা সমাধানে যাব, পেজ 3-তে সমাধানে আসলাম। একটা টেবল রেডি করলাম, ক্যালকুলেশন অফ টোটাল মার্কেট ভ্যালু অফ ফার্ম অ্যান্ড ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। মার্কেট ভ্যালু অফ ফার্ম বা ভি এর মান বের করব এই টেবল থেকে, এবং কেও এর মান অথবা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করব। আমরা যে টেবল রেডি করছি খেয়াল করো, সেখানে 8টা কলাম আছে। কলাম নাম্বার 1 ফার্ম, 2 নাম্বার কলাম ইভিএটি থাকবে, 3 নাম্বার ইন্টারেস্ট, 4 নাম্বার কলামে কে এর মান দেওয়া থাকবে। 5 নাম্বার কলাম হলো 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম মাইনাস করে 4 নাম্বার কলাম দিয়ে ভাগ করব, অর্থাৎ এখানে এস এর মান বের করব 1st নাম্বার কলামে, সেটা হলো ইভিএটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই কে। 6 নাম্বার কলামে আমরা ভি বা ডেপ্ট বের করব, সেটা বের করার সূত্র হলো 3 নাম্বার কলাম থেকে আমরা কেডি দ্বারা অথবা রেট অফ ইন্টারেস্ট দ্বারা ভাগ করব। 3 নাম্বার কলাম বলতে আমরা ইন্টারেস্ট বুঝি, ইন্টারেস্টকে কেডি দিয়ে ভাগ করব, তাইলে আমরা ডেপ্টের পরিমাণ পাবো। 7 নাম্বার কলাম, এখানে আমরা প্রথম যে রিকোয়ারমেন্ট করণীয় সেটা অর্থাৎ ভ্যালু অফ দ্য ফার্ম বের করব, ভি এর মান বের করব। 7 নাম্বার কলামে ভি সমান হলো এস প্লাস ভি, তার মানে 1st নাম্বার কলামে তুমি যদি খেয়াল করো আমরা এস এর মান বের করছিলাম, 6 নাম্বার কলামে কিন্তু ভি এর মান বের করছি, সেজন্য 7 নাম্বার কলাম সমান হবে 1st নাম্বার কলাম যোগ 6 নাম্বার কলাম বা ভি সমান এস প্লাস ভি। 8 নাম্বার যে কলাম সেখানে কেওর মান বের করব, আর কেওর মানের যে সূত্র সেটা আমরা ইতিমধ্যে এনআই এবং এনওয়াই অ্যাপ্রোচে বের করছি। 2 নাম্বার কলামকে 7 নাম্বার কলাম দিয়ে ভাগ করব। 2 নাম্বার কলাম মানে হলো ইভিএটি আর 7 নাম্বার কলাম মানে হলো ভি, তার মানে আমরা বলতে পারি কেও সমান ইভিএটি ডিভাইডেড বাই ভি ইন্টু 100। সেজন্য এখানে লিখছি 8 নাম্বার কলামে 2 নাম্বার কলাম ভাগ 7 নাম্বার কলাম গুণ 100, অর্থাৎ ইভিআইটি ভাগ ভি 7 নাম্বার কলাম মানি আর ইন্টু 100 দিলেই কেও বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল পেয়ে যাব। এখন আমরা এই টেবলের কলামগুলো রেডি করলাম। 1 নাম্বার কলামে ফার্মের নাম থাকবে, ফার্ম আছে 4টা এক্স ওয়াই জেড ডাব্লিউ। আমরা যদি প্রশ্নে দেখি, প্রশ্নে দেওয়া আছে দেখো ফার্মসগুলো এক্স ওয়াই জেড ডাব্লিউ আছে, ওকে দিলাম। বসানোর পরে 2 নাম্বার কলাম হলো ইভিএটি, ইভিএটিও প্রশ্নে প্রত্যেক ফার্মের দেওয়া আছে। আমরা যদি প্রশ্নের দিকে তাকাই দেখো এই যে ইভিএটি এক্স এর 2 লাখ, ওয়াই এর 3 লাখ, জেড এর 5 লাখ এবং ডাব্লিউ 6 লাখ। এই মানগুলো আমরা এই কলামে বসাই দিলাম। 3 নাম্বার কলামে ইন্টারেস্ট, এগুলো কিন্তু প্রশ্নে আছে। আমরা যদি প্রশ্নে আবার দেখি দেখো ইন্টারেস্ট যেটা আই দিয়ে আছে এটা ইন্টারেস্ট 20,000, 60,000, 2 লাখ, 2 লাখ 40, সেটাও বসাই দিলাম। তার মানে প্রশ্নের থেকে আমরা সব বসাই দিয়েছি। এরপরে 4 নাম্বার কলাম হলো কে, এই মানটাও কিন্তু প্রশ্নে দেয়া আছে। দেখো এই যে কে এর মান প্রশ্নে দেয়া আছে 12%, 16%, 15%, 18%। এখন পার্সেন্ট উঠানোর জন্য তোমরা যে কাজটা করবা, এই যে প্রত্যেকটাকে 100 দিয়ে ভাগ করবা। তুমি যদি 12কে 100 দিয়ে ভাগ করো 0.12, 16কে 100 দিয়ে ভাগ করলে 0.16, 15কে 100 দিয়ে ভাগ করে দেখো 0.15 এবং 18কে 100 দিয়ে ভাগ করলে 0.18 চলে আসবে, ওকে। তো এভাবে ভাগ করে আমরা এখানে মানটা বসাইছি, যার কারণে 0.12, 0.16, 0.15, 0.18 অর্থাৎ পার্সেন্ট উঠাই দিয়েছে। 1 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটা মান প্রশ্নের ভিতর আছে। ফার্মগুলো দেওয়া আছে, ইভিএটি দেওয়া আছে, ইন্টারেস্ট দেওয়া আছে, কে দেওয়া আছে। এখন থেকে তোমার ক্যালকুলেশন শুরু হবে। 1st নাম্বার কলামে আমরা এস এর মান বের করব, ঠিক আছে। তো এস এর সূত্র তো আমরা আগে জানি, ইভিআইটি থেকে ইন্টারেস্ট মাইনাস করে কে দিয়ে ভাগ করব। তাহলে ইভিআইটি, তাই না, ইভিআইটি কত আছে 2 লাখ মাইনাস ইন্টারেস্ট 20,000, মানে এক্স এর জন্য। অর্থাৎ তুমি যদি প্রথম এক্স এর এস এর মান বের করতে চাও 2 লাখ থেকে 20,000 মাইনাস করে তারকে 0.12 দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু এস এর মান ফার্ম এক্স এর এস এর মান হবে 15 লক্ষ টাকা। ঠিক প্রত্যেকটা ফার্মের এই মানটা ইভিআইটি থেকে ইন্টারেস্ট মাইনাস করে কে দিয়ে ভাগ করবা। 3 লাখ মাইনাস 60,000 ভাগ 0.16, 15 লক্ষ আসবে। আবার জেডের জন্য 5 লাখ মাইনাস 2 লাখ ভাগ 0.15, 20 লাখ আসবে। ফার্ম ডাব্লিউর জন্য 6 লাখ মাইনাস 2 লাখ 40
ভাগ 0.18 দেখবা 20 লাখ চলে আসছে। তার মানে এইখানে কলাম আকারও বলে দেওয়া হয়েছে 5 নাম্বার কলাম হবে 2 নাম্বার কলাম মাইনাস কলাম নাম্বার 3 ডিভাইডেড 4 নাম্বার কলাম। তার মানে হলো এস সমান, মানে ফার্স্ট নাম্বার কলামটার নাম হবে এস ইভিএইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই কে। আমরা যদি ফর্মুলাতে দেখি, দেখো ফর্মুলাতে এই যে এস এর মানটা দেখো তো, ট্রেডিশনাল অ্যাপ্রোচে এস এর মান এভিএইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই কে, এই সূত্রটা ব্যবহার করে আমরা এস এর মান বা ভ্যালু অফ কমন স্টক বের করলাম। তারপরে হলো 6 নাম্বার কলাম। 6 নাম্বার কলাম হবে 3 নাম্বার কলামকে অর্থাৎ ইন্টারেস্টকে রেট অফ ইন্টারেস্ট সুদের হার দিয়ে ভাগ করব, 10% দিয়ে ভাগ করব। তো আমরা প্রশ্নে যদি দেখি, প্রশ্নে দেখো এখানে রেট অফ ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট আই এর 10% বলা আছে। এই 10%টা হলো কেডি, কস্ট অফ ডেপ্ট অথবা রেট অফ ইন্টারেস্ট। এটা দ্বারা ভাগ করব কাকে? সুদের পরিমাণকে। তো সুদের পরিমাণ তো প্রশ্নে দেওয়া ছিল, ঠিক আছে। তো ইন্টারেস্ট এক্স এর ক্ষেত্রে ইন্টারেস্ট 20,000, 20,000কে 10% দিয়ে ভাগ করে দেখো 2 লাখ চলে আসবে। ঠিক একইভাবে 60,000কে 10% দিলে 6 লাখ। আবার 5 লক্ষকে ইন্টারেস্ট 2 লক্ষকে জেডের জন্য 2 লাখকে আবার যদি তুমি 10% বা 0.10 দিয়ে ভাগ করো 20 লাখ। আবার 2,40,000কে 10% দিয়ে করলে 24 লক্ষ টাকা। 10%-এর পার্সেন্ট উঠাই দিতে পারো, 0.10 হবে 100 দিয়ে ভাগ করলে। তো ইন্টারেস্টগুলোকে এই 10%-এর পার্সেন্ট উঠানোর পরে 0.10 দিয়ে ভাগ করে দিলে কিন্তু এই মানগুলো পেয়ে যাবা। তার মানে বি এর পরিমাণ বা ডেফটের পরিমাণ পেয়ে যাবা 6 নাম্বার কলামে। কীভাবে? আবার খেয়াল করো, ইন্টারেস্টকে রেট অফ ইন্টারেস্ট, কেডি মানে হলো কস্ট অফ ডেপ্ট বা রেট অফ ইন্টারেস্ট। প্রশ্নে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 10%, আর ইন্টারেস্টগুলো এখানে 3 নাম্বার কলামে দেওয়া আছে। তো 3 নাম্বার কলামের টাকাগুলোকে 10% দ্বারা ভাগ করলে এই টাকাগুলো বের হবে। 7 নাম্বার কলাম, এটা হলো 5 নাম্বার কলামের সাথে 6 নাম্বার কলাম যোগ করবা। 7 নাম্বার কলামে আমরা বের করবো আসলে ভি, ভ্যালু অফ দ্য ফার্ম। এই যে প্রথম করণীয়টা ভ্যালু অফ দ্য ফার্ম, যেটা প্রশ্নের উপরে বলা আছে, ভ্যালু অফ দ্য ফার্ম ভি সমান এস প্লাস বি। এস মানি হলো আমরা 5 নাম্বার কলামে বের করছিলাম ভ্যালু অফ কমন স্টক, সেটার সাথে আমরা যোগ করব ভ্যালু অফ ডেপ্ট। তাই সেজন্য বলছে 7 নাম্বার কলাম সমান 5 নাম্বার কলাম যোগ 6 নাম্বার কলাম, অর্থাৎ ভি সমান এস প্লাস বি। যোগ করে দাও 5 নাম্বার কলামের সাথে 6 নাম্বার কলামের টাকা, দেখবা এক্স এর 17 লাখ, ওয়াই এর 21 লাখ, জেড এর 40 লাখ এবং ডাব্লিউ ফার্মসটির 44 লাখ টাকা চলে আসবে। ফাইনালি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যেটা কেও, সেটার সূত্র আমরা ইতিমধ্যে করছি 8 নাম্বার কলাম। সেটা হবে 2 নাম্বার কলামকে 7 নাম্বার কলাম দিয়ে ভাগ করব। 2 নাম্বার কলাম ইভিআইটি আর 7 নাম্বার কলাম হলো ভি। তার মানে আমরা বলতে পারি কেও সমান ইভিআইটি ডিভাইডেড বাই ভি ইন্টু 100। ইভিআইটিকে ভি এর মান দ্বারা ভাগ করলে এবং 100 দিয়ে গুণ করলে এই মানগুলো চলে আসবে 11.76, এক্স এর, ওয়াই এর 14.29% এবং জেড এর 12.5%। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের ক্লাসগুলো দেখে তোমাদের ভালো লাগতেছে। আমরা সবসময় তোমাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি বিবিএস ডিগ্রি 3rd ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো অথবা বিবি অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন বেসে ভর্তির আমরা অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাসগুলো, আমাদের যে অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাস আছে সেগুলোতে ভর্তির বিস্তারিত জানার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01615 111 232। তোমরা চাইলে এই নাম্বারে মেসেজ করতে পারো অথবা সরাসরি কল দিতে পারো। তবে আমাদের ক্লাসে কেন ভর্তি হবে, আমাদের ক্লাসগুলোর যে বৈশিষ্ট্য আমি যদি একটু তোমাদেরকে বলি। অনেকে তোমরা আছো যেহেতু 3rd ইয়ারে পড়ো, ব্যস্ততার কারণে ক্লাসগুলো ঠিকমতো লাইভ ক্লাস করতে পারে না, ফলে ক্লাসগুলো মিস হয়। তাছাড়া 3rd ইয়ারের পড়া স্টুডেন্টরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য, টিউশনি বা চাকরি যে কোনো কাজে হয়তো ব্যস্ত থাকতে পারে, এখন ব্যস্ততারই যুগ। তো ক্লাসগুলো এমনভাবে করা হয়েছে যে তোমার ইচ্ছা মতো সময় তুমি ক্লাসগুলো দেখার সুযোগ আছে। তুমি রাত 12টায় ফ্রি আছো, রাত 12টায় দেখবা। দিন 12টায় ফ্রি থাকলে দিন 12টায়, সকালে ফ্রি থাকলে সকালে, যে কোনো সময় তুমি ক্লাসগুলো দেখতে পারবা। যতদিন পরীক্ষা শেষ না হবে ততদিন ক্লাসগুলো তোমার কাছে সেভ আকারে থাকবে, মানে ক্লাসগুলো তোমার কাছে রেকর্ড আকারে সেভ থাকবে। তোমাদের সুবিধাজনক সময়ে অঙ্কগুলো করে জমা দেওয়ার সুযোগ আছে। প্রতিটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ সাজেশন সমূহের সমাধান শেষে প্রশ্নোত্তর পর্বের জন্য আমরা লাইভ ক্লাস রাখছি। প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম 15 হতে 20টা সাজেশন থাকবে। সাজেশনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন এই সাজেশনগুলো প্র্যাকটিস করলে পরীক্ষার প্রশ্ন যেভাবে হোক তুমি অ্যান্সার করে আসতে পারো। তাছাড়া সকাল 11টা থেকে
সন্ধ্যা 7টা পর্যন্ত যে কোনো সমস্যার জন্য তোমরা আমাদেরকে কল দিতে পারো বা মেসেজ করতে পারো, আমরা সাথে সাথে রিপ্লাই দেব। আমাদের কোর্সে ভর্তি হলে গণিত ও থিওরি সাজেশন সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে তোমাদের। প্রতিটি অধ্যায় শেষে মূল্যায়ন পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতির শতকরা হার নির্ধারণ করা যাবে, অর্থাৎ তুমি কতটুকু পরীক্ষার জন্য প্রস্তুত। একটা চ্যাপ্টার শেষ করে তোমার থেকে যখন আমরা একটা ক্লাস টেস্ট নিব, আমরা সেটা বুঝতে পারবো বা তুমি নিজেও সেটা বুঝতে পারবা। আমাদের ক্লাসের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো আমাদের প্রতিটা রেকর্ড ক্লাস অ্যানিমেশন এবং স্লাইড শো এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে এবং দেখতে পারে। তো রিকোয়েস্ট করবো তোমরা আমাদের কোর্সগুলো নিও, সিরিয়ালি সবগুলো সাজেশন ধারাবাহিকভাবে পেয়ে যাওয়া, এবং তোমাদেরকে আমরা ফলো আপে রাখবো। আমরা শুধু রেকর্ড ক্লাস বা লাইভ ক্লাস দিয়ে আমরা তোমাদেরকে ছেড়ে দিব না, আমরা তোমাদের গাইডলাইন দিতে থাকবো কিভাবে পড়বা, কোন সাজেশনগুলো পড়লে, কোন ম্যাথগুলো করলে তোমরা শতভাগ কমন পাবা। এই ছিল আমাদের ইনফরমেশন। আমরা এখন আমাদের যে অঙ্ক করাচ্ছি সেটাতে চলে যাচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। আর ডাব্লিউ ফার্মস্ট্রি 13.64%। আবার বলতেছি 8 নাম্বার কলামে আমরা কি বের করব, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এটার সূত্র কি, ইভিআইটি অর্থাৎ 2 নাম্বার কলাম ভাগ 7 নাম্বার কলাম অর্থাৎ ভি। তার মানে ইভিআইটিকে ভি দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে প্রত্যেকটা ফার্মের কেও পেয়ে যাবা। 11.76, 14.29, 12.5%, 13.64%। এই ছিল আমাদের আজকের সাজেশনটি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা। পরবর্তী ক্লাসের জন্য চোখ রাখো। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা, আর আমাদের ক্লাসগুলো ফ্রিতে দেখতে চাইলে পেজটাতে ফলো দিয়ে রাখবা, যাতে ফ্রিতে সবগুলো ক্লাস পেয়ে যেতে পারো। স্ক্রিনে আমি মডিগ্লানি মিলার বা অ্যাপ্রোচের যে 5টা সূত্র আছে সেগুলো নিয়ে আসলাম। প্রথম সূত্রটা হলো নাম্বার ভ্যালু অফ কমন স্টক। ভ্যালু অফ কমন স্টক বের করতে হলে S ইকুয়াল VL মাইনাস ভ্যালু অফ ডেপ্ট। এখানে VL বলতে আমরা ভ্যালু অফ লিভার্ড ফার্মকে বুঝি, আর VU বলতে ভ্যালু অফ আনলিভার্ড ফার্মকে বুঝি। তার মানে VU বলতে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম আর VL বলতে ভ্যালু অফ লিভার ফার্ম। এখন প্রশ্ন হলো যে ভ্যালু অফ লিভার্ড ফার্ম কি, ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম কি। যে কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে শুধুমাত্র ইকুইটি ক্যাপিটাল থাকে তাকে বলা হয় আনলিভার্ড ফার্ম, যেটাকে VU দ্বারা প্রকাশ করা হয়। আর যে কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে ইকুইটি ক্যাপিটাল সাথে সাথে ডেপ্ট থাকবে সেটাকে বলা হয় ভ্যালু অফ লিভার ফার্ম। তাহলে ভ্যালু অফ লিভার ফার্ম বলতে যেখানে ইকুইটি ক্যাপিটালও থাকবে ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে এবং ডেপ্টও থাকবে, আর আনলিভার্ড ফার্ম বলতে বোঝাবে যেখানে শুধুমাত্র ইকুইটি ক্যাপিটাল থাকবে, কোনো ডেপ্ট থাকবে না। আশা করি বুঝতে পারছো ভ্যালু অফ লিভার ফার্ম এবং আনলিভার্ড ফার্ম কি। তো ভ্যালু অফ কমন স্টক বের করার সময় S ইকুয়াল VL। VL মানে কি, ভ্যালু অফ লিভার ফার্ম থেকে ভ্যালু অফ ডেপ্টটা মাইনাস করে দিতে হবে। বি নাম্বার ভ্যালু অফ আনলিভার্ড ফার্মের সূত্র হলো VU ইকুয়াল EVIT ইন্টু 1 মাইনাস T ডিভাইডেড বাই K। এখানে T বলতে ট্যাক্স রেটকে বোঝায়, K মানে হলো কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। সি নাম্বার সূত্র হলো ভ্যালু অফ লিভার্ড ফার্ম VL ইকুয়াল VU প্লাস TV, অর্থাৎ VU যে মানটা বের হবে তার সাথে আমরা প্লাস করব কি T এবং B এর গুণফল। এখানে B বলতে ডেপ্ট কে বোঝায়। আর VL এর আরেকটা সূত্র হলো BU প্লাস সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস TC ইন্টু 1 মাইনাস TS ডিভাইডেড 1 মাইনাস TV সেকেন্ড ব্র্যাকেট শেষ ইন্টু B। ডি নাম্বার সূত্র হলো কস্ট অফ ইকুইটি লিভার্ড। কস্ট অফ ইকুইটি লিভার্ডকে সংক্ষেপে KEL বলা হয়। এটা KEL ইকুয়াল টু K0 প্লাস ফার্স্ট ব্র্যাকেট KO মাইনাস KD ইন্টু 1 মাইনাস TC ডিভাইডেড V ইন্টু B বাই S। এই নাম্বার সূত্র হলো ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট KOL। এটার সূত্র হলো KOL ইকুয়াল KD ইন্টু V ডিভাইডেড VL ইন্টু 1 মাইনাস TS প্লাস KE ফার্স্ট ব্র্যাকেট S ডিভাইডেড VL। এই সূত্রগুলো মোটামুটি আয়ত্ত রাখলে 5টা সূত্র, তাইলে আমরা
মডিগুলারি মিলার বা এমএমআই প্রসেস যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা বুঝতে পারবো। এখানে এস বলতে মার্কেট ভ্যালু অফ ইকুইটি ক্যাপিটাল, বি বলতে মার্কেট ভ্যালু অফ বন্ড, কে ই বলতে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, ভিএল বলতে ভ্যালু অফ লিভার ফার্ম, টি বলতে ট্যাক্স রেট, ভিইউ বলতে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম, টিসি বলতে কর্পোরেট ট্যাক্স রেট, টিএস বলতে ইকুইটি হোল্ডার ট্যাক্স এবং টিভি বলতে বন্ড হোল্ডার ট্যাক্সকে বোঝায়। তো আমরা এখন সাজেশন 1টাতে যাব। সাজেশন 1-এর যে প্রশ্ন সেই প্রশ্নটা নিয়ে আসলাম, খেয়াল করো। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2021 সালে আসা একটা প্রশ্ন। এভিসি লিমিটেড অ্যান্ড অল ইকুইটি ফার্ম এক্সপেক্ট পারফেকচুয়াল ইভিএটি অফ টাকা 20 লাখ পার ইয়ার। অর্থাৎ এবিসি লিমিটেড একটি সমস্ত ইকুইটি ফার্ম 20 লক্ষ টাকা ইভিএটি আশা করে। এবিসি লিমিটেডের সমস্ত ইকুইটি ফার্মে চিরস্থায়ীভাবে তারা ইভিএটি আশা করে প্রতি বছর 20 লক্ষ টাকা। The firm's all equity discount rate is 20%. ফার্মের ইকুইটি ডিসকাউন্ট রেট হলো 20%, অর্থাৎ কে এর মান 20%। The firm is subject to a 40% corporate tax rate. ফার্মটির করের হার হলো 40%। রিকোয়ারমেন্ট করণীয় বা প্রয়োজনীয়তা কি, অর্থাৎ কি করতে হবে, কোন মান বের করতে হবে। নাম্বার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এবিসি লিমিটেড, এবিসি লিমিটেডের মূল্য কত হবে। বি নাম্বার, ইফ এবিসি লিমিটেড ইস্যু টাকা 5 লাখ অফ ডেফট, যদি 5 লাখ টাকা ঋণ ইস্যু করে এবিসি লিমিটেড অ্যান্ড ইউজ দ্য প্রসিডস টু রিপারচেস স্টক, এবং সেগুলো পুনরায় স্টক ক্রয়ের জন্য ব্যবহার করে ঋণগুলো, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ফার্ম, এক্ষেত্রে আবার ফার্মের মূল্য কত হবে। অর্থাৎ এবিসি লিমিটেডের আমরা একটা লিভার্ড ফার্ম বের করব, একটা আনলিভার্ড ফার্ম বের করব, অর্থাৎ একটা ঋণ ছাড়া আর একটা ঋণ সহ এবিসি লিমিটেডের মূল্য কত বের করব। তো আমরা পেজ 3-তে যাব। পেজ 3-তে আসলাম। পেজ 3-তে আসে প্রথমে গিভেন দ্যাট বা দেয়া আছে যে ইভিআইটি 20 লাখ, প্রশ্নের ভিতরেই বলা আছে তাদের ইভিআইটি 20 লাখ। আমি যদি প্রশ্নে দেখাই, দেখো ইভিআইটি অফ টাকা 20 লাখ পার ইয়ার, তাহলে আমরা প্রশ্ন থেকে সেটা লিখলাম। কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম KEU 20%। 20%-এর পার্সেন্ট যদি উঠাই দিই, এই 20-কে 100 দ্বারা ভাগ করে দেখো 0.20 আসবে। এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে। দেখো দ্য ফার্মস অল ইকুইটি ডিসকাউন্ট রেট 20%, যেটা সেটাই KE। এরপরে কর্পোরেট ট্যাক্স রেট TC 40% প্রশ্নে দেওয়া আছে। পার্সেন্ট উঠানোর জন্য এই 40-কে 100 দিয়ে ভাগ করো, দেখবা 0.40 হবে। এখন এই গিভেন দ্যাটগুলো লিখার পরে আমরা প্রথমে রিকমেন্ড এটা বের করব। উই নো, আমরা জানি ভ্যালু অফ এভিসি আনলিভার্ড ফার্ম VU সমান। এখানে আনলিভার্ড ফার্ম বলতে আবার খেয়াল করো কি বলছে। আনলিভার্ড ফার্ম বলতে যেখানে কোনো কি নাই, ডেফট নাই, যে ফার্মে ক্যাপিটাল স্ট্রাকচারে ইকুইটি ক্যাপিটাল ছাড়া কোনো ডেফট নাই ক্যাপিটাল স্ট্রাকচারে, সেটাই হলো আনলিভার্ড ফার্ম। তো আনলিভার্ড ফার্মের ভ্যালু বের করার সূত্র হলো VU ইকুয়াল EVIT ইন্টু 1 মাইনাস TC ডিভাইড বাই KU। আমরা যদি ফর্মুলাতে যাই, দেখো ভ্যালু অফ আনলিভার্ড ফার্মের সূত্র VU ইকুয়াল EVIT ইন্টু 1 মাইনাস T ডিভাইডেড বাই KU। এই সূত্রটাই আমরা বি নাম্বার সূত্রটা ব্যবহার করে ভ্যালু অফ ফার্ম বের করব। EVIT আমরা প্রশ্ন থেকে গিভেন দ্যাটে লিখছিলাম, 20 লাখ বসাই দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, 1 সূত্রের 1 দিলাম, মাইনাস চিহ্ন দিলাম, টিসি মানে কর্পোরেট ট্যাক্স রেট 40%-এর 0.40 বসাই দিলাম, এবং KEU 0.20 সেটা বসাইলাম 0.20। এবার উপরে 20 লাখে যে কাজটা আমরা করব, প্রথমে ব্র্যাকেটের কাজটা করে নিবা। 1 থেকে 0.40 মাইনাস করলে দেখবা যে 0.60 আসবে। ব্র্যাকেটের কাজ করার পরে সেই 0.60-র সাথে 20 লাখ গুণ দিয়ে 0.20 দ্বারা ভাগ করলে দেখবা যে 60 লক্ষ টাকা চলে আসবে ভিউর মান, অর্থাৎ ভ্যালু অফ আনলিভার্ড ফার্মের মান 60 লক্ষ টাকা। এখন আমরা বের করব ভ্যালু অফ ডেফট সহ, অর্থাৎ ভ্যালু অফ লিভার্ড ফার্মটা আমরা বের করব। প্রথমে বি নাম্বার দিলাম, ভ্যালু অফ ডেফট বি ইকুয়াল 5 লাখ, এটা কিন্তু প্রশ্নে বলা আছে। দেখো প্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের ক্লাসগুলো দেখে তোমাদের ভালো লাগতেছে। আমরা সবসময় তোমাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি BVS ডিগ্রি থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো অথবা BVA অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন বেসে ভর্তির আমরা অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাসগুলো, আমাদের যে অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাস আছে সেগুলোতে ভর্তির বিস্তারিত জানার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে।
01615111232। তোমরা চাইলে এই নাম্বারে মেসেজ করতে পারো অথবা সরাসরি কল দিতে পারো। তবে আমাদের ক্লাসে কেন ভর্তি হবে, আমাদের ক্লাসগুলোর যে বৈশিষ্ট্য আমি যদি একটু তোমাদেরকে বলি। অনেকে তোমরা আছো যেহেতু থার্ড ইয়ারে পড়ো, ব্যস্ততার কারণে ক্লাসগুলো ঠিকমতো লাইভ ক্লাস করতে পারে না, ফলে ক্লাসগুলো মিস হয়। তাছাড়া থার্ড ইয়ারের পড়া স্টুডেন্টরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য, টিউশনি বা চাকরি যে কোনো কাজে হয়তো ব্যস্ত থাকতে পারে, এখন ব্যস্ততারই যুগ। তো ক্লাসগুলো এমনভাবে করা হয়েছে যে তোমার ইচ্ছা মতো সময় তুমি ক্লাসগুলো দেখার সুযোগ আছে। তুমি রাত 12টায় ফ্রি আছো, রাত 12টায় দেখবা। দিন 12টায় ফ্রি থাকলে দিন 12টায়, সকালে ফ্রি থাকলে সকালে, যে কোনো সময় তুমি ক্লাসগুলো দেখতে পারবা। যতদিন পরীক্ষা শেষ না হবে ততদিন ক্লাসগুলো তোমার কাছে সেভ আকারে থাকবে, মানে ক্লাসগুলো তোমার কাছে রেকর্ড আকারে সেভ থাকবে। তোমাদের সুবিধাজনক সময়ে অঙ্কগুলো করে জমা দেওয়ার সুযোগ আছে। প্রতিটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ সাজেশন সমূহের সমাধান শেষে প্রশ্নোত্তর পর্বের জন্য আমরা লাইভ ক্লাস রাখছি। প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম 15 হতে 20টা সাজেশন থাকবে। সাজেশনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন এই সাজেশনগুলো প্র্যাকটিস করলে পরীক্ষার প্রশ্ন যেভাবে হোক তুমি অ্যান্সার করে আসতে পারো। তাছাড়া সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে কোনো সমস্যার জন্য তোমরা আমাদেরকে কল দিতে পারো বা মেসেজ করতে পারো, আমরা সাথে সাথে রিপ্লাই দেব। আমাদের কোর্সে ভর্তি হলে গণিত ও থিওরি সাজেশন সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে তোমাদের। প্রতিটি অধ্যায় শেষে মূল্যায়ন পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতির শতকরা হার নির্ধারণ করা যাবে, অর্থাৎ তুমি কতটুকু পরীক্ষার জন্য প্রস্তুত। একটা চ্যাপ্টার শেষ করে তোমার থেকে যখন আমরা একটা ক্লাস টেস্ট নিব, আমরা সেটা বুঝতে পারবো বা তুমি নিজেও সেটা বুঝতে পারবা। আমাদের ক্লাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমাদের প্রতিটা রেকর্ড ক্লাস অ্যানিমেশন এবং স্লাইড শো এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে এবং দেখতে পারে। তো রিকোয়েস্ট করব তোমরা আমাদের কোর্সগুলো নিয়েও সিরিয়ালি সবগুলো সাজেশন ধারাবাহিকভাবে পেয়ে যাওয়া, এবং তোমাদেরকে আমরা ফলো আপে রাখবো। আমরা শুধু রেকর্ড ক্লাস বা লাইভ ক্লাস দিয়ে আমরা তোমাদেরকে ছেড়ে দেব না, আমরা তোমাদের গাইডলাইন দিতে থাকবো কিভাবে পড়বা, কোন সাজেশনগুলো পড়লে, কোন ম্যাথগুলো করলে তোমরা শতভাগ কমন পাবা। এই ছিল আমাদের ইনফরমেশন। আমরা এখন আমাদের যে অঙ্ক করাচ্ছি সেটাতে চলে যাচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। বি নাম্বারে বলা আছে ইফ এভিস লিমিটেড ইস্যু টাকা 5 লাখ অফ ডেফট, যদি তারা 5 লাখ টাকা ঋণ ইস্যু করে স্টকগুলো পুনরায় ক্রয়ের জন্য, তখন তাদের ফার্মের মূল্য কত হবে? হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ফার্ম? ওকে, তো আমরা এখন যেহেতু ঋণ সহ ফার্মের মূল্য নির্ধারণ করব, তার মানে এটা হবে ভ্যালু অফ লিভার ফার্ম ভিএল। ভিএল এর সূত্র হলো ভিইউ, অর্থাৎ আমরা যে ভিইউ বা ভ্যালু অফ আনলিভার ফার্মের মানকে বের করছিলাম 60 লাখ, সেটার সাথে প্লাস করব টিসি ইনটু বি মানে টিভি, কর্পোরেট ট্যাক্স রেট এবং বি বা ডেফট গুণ করে যে মান আসবে সেটার সাথে আমরা প্লাস করব ভ্যালু অফ আনলিভার ফার্মটা, তাহলে আমি ভিএলটা পেয়ে যাব। মান বসাচ্ছি, ভিইউর মান আমরা রিকমেন্ড এতে করছি 60 লাখ, বসাইলাম, প্লাস চিহ্ন দিলাম সূত্রের, টিসি মানে ট্যাক্স রেট যেটা 40% 0.40 ইন্টু বি মানে হলো ডেফট 5 লাখ টাকা বসাই দিলাম। এটা কিন্তু প্রশ্নে বলা আছে, রিকমেন্ড বিতে এ কথাটা বলছে, দেখো ইফ এভিস লিমিটেড ইস্যু টাকা 5 লাখ অফ ডেফট, যদি 5 লাখ টাকার তারা ডেফট ইস্যু করে, ঋণ ইস্যু করে, তো মান বসাইলাম। প্রথমে এই ব্র্যাকেটের কাজটা আগে করবা, 5 লাখের সাথে 0.40 দিয়ে গুণ করে যে মান আসবে সেটার সাথে 6 লাখ টাকা 60 লাখ টাকা যোগ করবা, তাহলে 5 লাখ গুণ 0.40 সমান হবে 2 লাখ। এই 2 লাখের সাথে 60 লাখ যোগ করলে 62 লাখ টাকা হবে ভ্যালু অফ লিভার ফার্ম বা ভিএল। তো এই ছিল আমাদের আজকের এমএমএপ্রসের প্রথম অঙ্ক। আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো তোমাদের সলভ করাবো। ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবা, একটা কমেন্ট করবা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে এই ধরনের ম্যাথগুলো তোমরা ইজিলি পেয়ে যাবা। জেনে রাখা ভালো যে জিনিসগুলো আরবিট্রেজ প্রসেসের, প্রথমে আরবিট্রেজ প্রসেসের সংজ্ঞাটা আমরা জানব, অর্থাৎ আরবিট্রেজ প্রসেস কাকে বলে। খেয়াল করো, অধিক মূল্যের শেয়ার বিক্রি করে কম মূল্যের শেয়ার ক্রয় করাকেই মূলত আরবিট্রেজ প্রসেস বলে। আমরা যদি একটা উদাহরণ দিই বা একটু ক্লিয়ার করি, ধরি এ কোম্পানির শেয়ারের মূল্য হলো 100 টাকা আর বি কোম্পানির শেয়ারের মূল্য হলো 120 টাকা, তাহলে সংজ্ঞা অনুসারে
120 টাকার শেয়ারটা বিক্রি করে আমরা 100 টাকার শেয়ারটি ক্রয় করব, অর্থাৎ বি কোম্পানির শেয়ার বিক্রি করে এ কোম্পানির শেয়ার ক্রয় করব, কারণ বি কোম্পানির শেয়ার অধিক মূল্য এবং এ কোম্পানির শেয়ার কম মূল্য। এই যে বি কোম্পানির শেয়ার বিক্রি করে এ কোম্পানির শেয়ার ক্রয় করব যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটাকে বলা হয় মূলত আরবিট্রেজ প্রসেস। এখানে আমি আরেকটু ক্লিয়ার করে দিলাম, দেখো এখন যে প্রক্রিয়ার মাধ্যমে বি কোম্পানির শেয়ার বিক্রি করে এ কোম্পানির শেয়ার ক্রয় করা হবে সেই প্রক্রিয়াকে বলা হবে আরবিট্রেজ প্রসেস। আবার একটু খেয়াল করো, আরবিট্রেজ প্রসেসের সংজ্ঞা হলো অধিক মূল্যের শেয়ার বিক্রি করে কম মূল্যের শেয়ার ক্রয় করাকে মূলত আরবিট্রেজ প্রসেস বলে। আমরা ধরলাম যে এ কোম্পানির শেয়ারের মূল্য 100 টাকা, বি কোম্পানির শেয়ারের মূল্য 120 টাকা, তাহলে সংজ্ঞা মতে অধিক মূল্য হলো বি কোম্পানি আর কম মূল্য হলো এ কোম্পানি। এখানে যে প্রক্রিয়ার মাধ্যমে এই অধিক মূল্যের শেয়ার অর্থাৎ বি কোম্পানির শেয়ার বিক্রি করে কম মূল্যের শেয়ার তার মানে এ কোম্পানির শেয়ার ক্রয় করা হবে, সেই প্রক্রিয়াকে মূলত আরবিট্রেজ প্রসেস বলে। আরবিট্রেজ প্রসেসে দুইটা জিনিস বিবেচনায় রাখতে হয়, তার বিবেচ্য বিষয় হলো দুইটা, যেখানে দুইটা প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় বিক্রয় হবে। আরবিট্রেজ প্রসেসে দুইটা ফার্মের শেয়ার ক্রয় বিক্রয় হয়, দুইটা প্রতিষ্ঠানের ঝুঁকি সমান হতে হবে। অর্থাৎ এখানে যে আমরা একটা উদাহরণ রেখেছি, বি কোম্পানির শেয়ার এ কোম্পানির শেয়ার, এই যে প্রতিষ্ঠান বা কোম্পানিগুলো আছে তাদের ঝুঁকি কিন্তু সমান হতে হবে। দুইটা প্রতিষ্ঠানকে একই শিল্পের অন্তর্গত হবে। একই শিল্প বলতে আমরা মূলত শিল্প হলো অনেকগুলো ফার্মের বা অনেকগুলো কোম্পানির সমষ্টিকে শিল্প বলে। ধরে আমরা যদি চিনি শিল্পের কথা বলি, চিনি শিল্পের মধ্যে এসালাম কোম্পানি বা এসালাম ফার্মটিও জড়িত আছে, আবার এসিআই ফার্মটিও জড়িত আছে। অর্থাৎ একই শিল্পের অন্তর্গত হতে হবে। এখানে শিল্প বলতে এখানে এই যে চিনি শিল্পকে বোঝায়। উদাহরণ হিসাবে এখানে দুইটা ফার্ম, একটা এসালাম কোম্পানি, একটা এসিআই কোম্পানি। কখন আরবিট্রেজ প্রসেস প্রয়োগ করতে হয়, অর্থাৎ আরবিট্রেজ প্রসেসটা আমরা কখন প্রয়োগ করব? যখন আয় ভিন্ন বিনিয়োগ সমান হবে। আবার যখন আয় সমান হবে বিনিয়োগ ভিন্ন হবে, এই দুইটা সিচুয়েশনের ক্ষেত্রে আরবিট্রেজ প্রসেস প্রয়োগ করতে হয়। আমরা যদি একটা উদাহরণ দিই, আমি কিছুক্ষণ আগে বলছিলাম চিনি শিল্প, এখানে দুইটা কোম্পানি জড়িত, একটা এসালাম কোম্পানি আর একটা এসিআই কোম্পানি। তাদের বিনিয়োগ, প্রথমে বিনিয়োগ উভয় কোম্পানিতে আমরা সমান দেখব, যে এসালাম কোম্পানিতেও 5 লক্ষ টাকা বিনিয়োগ, আবার এসিআই কোম্পানিতেও 5 লক্ষ টাকা বিনিয়োগ। কিন্তু আয়ের ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়, যে এসালাম কোম্পানিতে 5 লক্ষ টাকা বিনিয়োগ করে আয় হয় 4 লক্ষ টাকা, আবার এসিআই কোম্পানিতে কিন্তু 5 লক্ষ টাকা বিনিয়োগ করে আয় হয় 50,000 টাকা। তাহলে এখানে ইজিলি বোঝা যাচ্ছে যে আমরা সমপরিমাণ বিনিয়োগ করে এসিআই কোম্পানিতে কিন্তু বেশি লাভ করতেছি 10,000 টাকা। তার মানে নিশ্চয়ই এসালাম কোম্পানি থেকে এসিআই কোম্পানিতে স্থানান্তর হবে ইনভেস্টর, এটাই স্বাভাবিক। কারণ সমপরিমাণ বিনিয়োগ করে আমি যদি বেশি লাভ করতে পারি, আমি যে ফার্মতে বেশি লাভ করব সেখানে কি করব? ইনভেস্ট করব। আমরা যদি বিপরীত উদাহরণটা দেখি, যে বিনিয়োগ এসালাম কোম্পানিতে 5 লাখ কিন্তু এসিআই কোম্পানিতে 6 লাখ, তার মানে এখানে বিনিয়োগ অসমান কিন্তু আয় দেখো সমান। দুইটা কোম্পানিতে আয় হলো 50,000। এক্ষেত্রেও আমরা লক্ষ্য করতেছি যে এসালাম কোম্পানিতে কিন্তু বিনিয়োগ করছি 5 লাখ, কিন্তু আয় করতেছি কত? 50,000। ঠিক একইভাবে এসিআই কোম্পানিতে আমরা বিনিয়োগ করলাম 6 লাখ, তার মানে 1 লক্ষ টাকা এসিআই কোম্পানিতে বেশি বিনিয়োগ করছি, কিন্তু তাও আমরা কি করতেছি? আয়ের পরিমাণ 50,000 টাকায় আছে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু আবার এসিআই কোম্পানি থেকে অবশ্যই আমরা এসালাম কোম্পানিতে ইনভেস্ট করতে চেষ্টা করব, কারণ এসিআই কোম্পানিতে কম বিনিয়োগ করেও সমপরিমাণ লাভ করতেছে। এই ধরনের সিচুয়েশনগুলোর ক্ষেত্রে আমরা আরবিট্রেজ প্রসেস প্রয়োগ করব। এখন আমরা আমাদের যে সাজেশন 1 সেটার প্রশ্নটা একটু দেখব। আমি সাজেশন 1-এর প্রশ্নটা নিয়ে আসলাম তোমাদের জন্য। খেয়াল করো, এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি ভিভি অনার্সে 4th ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2017 সালে আসা একটা প্রশ্ন। দ্য ফলোইং ইজ দ্য ডাটা রিগার্ডিং 2 কোম্পানিজ সান অ্যান্ড মুন
বিলং টু দ্য সেম রিস্ক ক্লাস। একই ঝুঁকি শ্রেণীর অন্তর্গত দুটি কোম্পানি সান এবং মুন সম্পর্কিত তথ্য নিম্নে দেয়া হলো। ডিটেলস, সানের জন্য একটা কলাম, মুনের জন্য একটা কলাম। ইভিআইটি বা এনওয়াই, সানে 3 লক্ষ টাকা, মুনেও 3 লক্ষ টাকা। 6% ডেফট, 6% ঋণ। সানে যেহেতু কোনো ডেফট নাই, বুঝতে হবে এটা আনলিভার্ড ফার্ম, অর্থাৎ ঋণ মুক্ত ফার্ম। আর মুনের ক্ষেত্রে গিয়ে ডেফটের পরিমাণ দেখাচ্ছে 10 লক্ষ টাকা, তার মানে হলো এটা লিভার ফার্ম বা ঋণযুক্ত ফার্ম। কস্ট অফ ইকুইটি, কে এর মান সানের ক্ষেত্রে 10% আর মুনের ক্ষেত্রে 15%, অর্থাৎ ইকুইটির ব্যয় সানের 10% দেওয়া আছে, মুনের 15%। এখানে কস্ট অফ ইকুইটি বলতে সংক্ষেপে কে বোঝায়। এরপরে আমাদের রিকোয়ারমেন্ট গণনা বা প্রয়োজনীয় কি কি। প্রথমে 1 নম্বরে বলছে ভ্যালু অফ দ্য ফার্মস বের করো। 2 নম্বরে বলছে এখানে ভ্যালু অফ দ্য ফার্মস বলতে আমরা ভি এর মান বের করব। 2 নম্বর বলছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, মূলধনের সামগ্রিক খরচ, যেটাকে সংক্ষেপে কেও বলা হয়, এখানে কেওর মান বের করতে বলছে। 3 নম্বর বলছে অ্যাজিউম দ্যাট অ্যান ইনভেস্টর অনস 10% অফ সান কোম্পানিজ শেয়ার, অর্থাৎ অনুমান করো যে একজন বিনিয়োগকারী সান কোম্পানির 10% শেয়ারের মালিক। ইউজিং আরবিটাস প্রসেস শো দ্যাট, আরবিটাস প্রসেস বা আরবিটাস প্রক্রিয়া ব্যবহার করে দেখাও যে হাউ ক্যান হি অবটেন সেম রিটার্ন অ্যাট এ লোয়েস্ট কস্ট, কিভাবে তিনি কম খরচে একই রিটার্ন পেতে পারেন, অর্থাৎ একই মুনাফা করবে কম খরচে, সেটা দেখাইতে বলছে। তো এই ছিল আমাদের প্রশ্নটা। আমরা এটা সমাধানের জন্য পেজ 2-তে যাব। পেজ 2-তে আসলাম। প্রথমে রিকোয়ারমেন্ট 1 এবং 2 এখানে একসাথে বের করব। আমরা যদি প্রশ্ন আবার দেখি, রিকোয়ারমেন্ট 1-এ বের করতে বলছে ভ্যালু অফ ফার্মস, রিকোয়ারমেন্ট 2-তে বলছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এই দুইটা করণীয় আমরা একটা টেবলের মাধ্যমে দেখাবো। টেবল ফর ক্যালকুলেশন অফ ভ্যালু অফ দ্য টু ফার্মস অ্যান্ড ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ডিটেলস, সানের জন্য একটা কলাম, মুনের জন্য একটা কলাম। আমরা প্রথমে ইভিএটিটা আগে লিখব নিয়ম মোতাবেক। আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা আমাদের প্রশ্নে দেওয়া আছে। আমরা যদি প্রশ্নে খেয়াল করি আবার দেখো, ইভিএটি সান কোম্পানিতেও 3 লাখ, মুন কোম্পানিতেও 3 লাখ। এরপরে আমরা সেখান থেকে ইন্টারেস্টটা মাইনাস করব, লেস ইন্টারেস্ট। তো আমাদের ইন্টারেস্ট ডেপ্টের উপর প্রয়োগ করতে হয়, সেখানে রেট অফ ইন্টারেস্ট বা ক্রেডিট পার্সেন্ট কত আমরা প্রশ্নে দেখব। দেখো এই যে 6% ডেপ্ট আছে, সান কোম্পানিতে কিন্তু নাই, আর মুন কোম্পানিতে আছে। তার মানে মুন কোম্পানি হলো এল ফার্ম বা লিভার ফার্ম। এই 10 লক্ষ টাকার 6% ইন্টারেস্ট মাইনাস করে 10 লক্ষ টাকা 6% হয় 60,000 টাকা, সেটা আমরা মুন কোম্পানি থেকে মাইনাস করে দেব। এরপরে আমরা বিয়োগ করে দেখাবো যে সান কোম্পানিতে যেহেতু কোনো ইন্টারেস্ট ছিল না, 3 লক্ষ টাকায় নামবে, আর 3 লাখ থেকে 60,000 টাকা মুন কোম্পানির মাইনাস করলে 2,40,000, সেটা হবে এনআই অথবা ইভিটি। এনআই মানে হলো নেট ইনকাম, আর ইভিটি হলো আর্নিং বিফোর ট্যাক্স। ইভিআইটি থেকে আই যখন মাইনাস করে দিবে সেটা ইভিটি, অর্থাৎ আই কাটা গেলে ইভিটি থাকবে, সেটার আরেক নাম হলো এনআই। সান কোম্পানির এনআই 3 লক্ষ টাকা এবং মুন কোম্পানির এনআই হলো 2,40,000 টাকা। এরপরে আমাদের প্রশ্নে কে আছে, এগুলো কিন্তু সিরিয়ালটা মেনটেন করতে হবে। ইভিআইটির পরে ইন্টারেস্ট মাইনাস করে ইভিটি বা এনআই বের করতে হবে, তারপরে কে লিখতে হবে। এগুলো কিন্তু সিরিয়ালগুলো খেয়াল রাখবা। আবার একটু আমার সাথে সাথে খেয়াল করো। প্রথমে ইভিআইটি, তার থেকে ইন্টারেস্ট মাইনাস করে ইভিটি বা এনআই, তারপরে কেইটা লিখব। কেইর পূর্ণরূপ হলো কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি কিন্তু প্রশ্নে দেওয়া আছে, দেখো এই যে কস্ট অফ ইকুইটি 10% সান কোম্পানিতে, মুন কোম্পানিতে 15%। তো আমরা কস্ট অফ ইকুইটি 10% উঠে দিলে 0.10, 100 দিয়ে ভাগ করবা 10কে, আর 15% কেও ঠিক পার্সেন্ট উঠানোর জন্য 15কে 100 দিয়ে ভাগ করবা, সেক্ষেত্রে 0.15 হবে। এরপরে আমরা এসটা লিখব। সিরিয়ালটা একটু খেয়াল করো।
কে এর পরে আমরা কি লিখব, এস এর মান অর্থাৎ মার্কেট ভ্যালু অফ শেয়ার। এই মার্কেট ভ্যালু অফ শেয়ার বের করার একটা সূত্র আছে, সেটা হলো এনআই কে কে দ্বারা ভাগ করা। সেজন্য আমরা সিরিয়ালগুলো এনআই, তারপরে কে, তারপরে এস। তাহলে আবার একটু সিরিয়ালটা খেয়াল করো আমার সাথে। প্রথমে ইভিআইটা লিখব, তারপরে লেস করব ইন্টারেস্ট। ইভিআইটি থেকে আই মাইনাস করলে বা ইন্টারেস্ট মাইনাস করে দিলে ইভিটি হবে, অর্থাৎ ইভিটি এর আরেক নাম হলো এনআই। তারপরে কস্ট অফ ইকুইটিটা প্রশ্ন থেকে দেখে বসাবো। তারপরে মার্কেট ভ্যালু অফ শেয়ার বা এস এর মান বের করার জন্য এই যে এনআই বের করছিলাম বা ইভিটি বের করছিলাম সেটাকে কে দ্বারা ভাগ করব। এখন ক্যালকুলেটারে তুমি যদি সান কোম্পানির এনআই 3 লক্ষ টাকাকে কে 1.10 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু এস এর মান হবে সান কোম্পানির 30 লক্ষ টাকা। ঠিক একইভাবে 2,40,000 এনআইকে মন কোম্পানির কে 0.15 দ্বারা ভাগ করো তাহলে হবে 16 লক্ষ টাকা। তাহলে আমরা মার্কেট ভ্যালু অফ শেয়ার বের করার যে সূত্র সেটা একটু খেয়াল করবো আবার, এনআই ডিভাইডেড বাই কে। মার্কেট ভ্যালু অফ শেয়ার বা এস লিখার পরে আমাদেরকে মার্কেট ভ্যালু অফ ডেপ্ট বা বি এটা বসাতে হবে। তাহলে আবার সিরিয়ালটা খেয়াল করো, প্রথমে ইভিআইটি, তারপরে ইন্টারেস্ট মাইনাস করে এনআই নামবে বা ইভিটি নামবে, তারপরে কে বসাবো। তারপরে এস বা মার্কেট ভ্যালু অফ শেয়ার বের করার জন্য এনআইকে কে দ্বারা ভাগ করব। তারপরে আমরা ডেপ্টটা লিখব। ডেপ্টের সংক্ষিপ্ত রূপ হলো বি, মার্কেট ভ্যালু অফ ডেপ্ট। মুন কোম্পানি যেহেতু লিবার্ট ফার্ম, আমরা প্রশ্ন থেকে দেখে যে ডেপ্ট আছে 10 লক্ষ টাকা মুন কোম্পানিতে, সেটা বসাইলাম 10 লক্ষ। ডেপ্ট বসানোর পরে এখন আমরা ভি এর মানটা বের করতে পারবো। আর ভি এর মান বের করার সূত্র হলো, ভ্যালু অফ ফার্ম মান বের করার সূত্র হলো এস প্লাস ভি, অর্থাৎ মার্কেট ভ্যালু অফ শেয়ারের সাথে মার্কেট ভ্যালু অফ ডেপ্ট যোগ করে দিলে আমরা বি এর মান পাবো। দেখো এই জন্য আমরা সিরিয়ালটা মেনটেন করছি। এখন তুমি এস বা মার্কেট ভ্যালু অফ শেয়ার মুনের 30 লাখ, বি মার্কেট ভ্যালু অফ ডেপ্ট সান কোম্পানিতে নাই, সেজন্য সান কোম্পানির 30 লাখ টাকাই হবে ভি। অর্থাৎ যেটাই সান কোম্পানির মার্কেট ভ্যালু অফ শেয়ার বা এস, সেটাই কিন্তু ভি এর মান বা ভ্যালু অফ ফার্ম। তাহলে আমরা এখানে খেয়াল করবা, আনলিভার্ড ফার্মে যে কোম্পানিতে ঋণ নাই সেখানে যেটা এস এর মান সেটাই কিন্তু বি এর মান। এই কথাটা কিন্তু খেয়াল রাখবা, কারণ এখানে ডেপ্ট নাই। এস প্লাস বি যেহেতু যোগ করে ভি পাবো, যেহেতু বি নাই তার মানে যেটা এস সেটাই ভি। তারপরে আমরা মুন কোম্পানি, এটা লিভার্ড ফার্ম, এখানে মার্কেট ভ্যালু অফ শেয়ার বা এস এর মান আছে 16 লাখ আর ডেপ্ট আছে 10 লাখ, 16 10 26 লক্ষ টাকা, এটা হবে ভি। এরপরে আমরা কেও, সিরিয়ালি আমরা ভি এর পরে কেও বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। দেখো এটা কিন্তু রিকোয়ারমেন্ট 2তে বের করতে বলছে। আমরা যদি প্রশ্নে দেখি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 2তে বের করতে বলছে, আমরা এ নাম্বারটা অলরেডি বের করে ফেলছি, ভ্যালু অফ দ্য ফার্মস। এখন 2 নাম্বার ওভারঅল কস্ট অফ ক্যাপিটালটা বের করব। তো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেও বের করার জন্য আমরা যে সূত্র ইভিআইটি ডিভাইডেড বাই ভি ইন্টু 100। তাহলে আমাদের ইভিআইটি আছে 3 লাখ, সূত্র মোতাবেক 3 লাখ বসাইলাম। ভি আমরা সান কোম্পানির 30 লাখ, তার মানে নিচে 30 লাখ বসাবো। এরপরে সূত্রের 100টা দিব ইন্টু দিয়ে। এটা কিন্তু সূত্র, কেও এর সূত্র কি ইভিআইটি ডিভাইডেড বাই ভি ইন্টু 100। জাস্ট সূত্রের মানটা বসাইলাম। এবার 3 লাখকে 30 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা কেওর মান পাবো 10%, অর্থাৎ সামগ্রিক মূলধন ব্যয়, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল পেয়ে গেলাম সান কোম্পানির 10%। ঠিক একইভাবে মন কোম্পানির ক্ষেত্রেও আমরা ইভিআইটি বসাইলাম 3 লাখ এবং ভি এর মান 26 লাখ নিচে বসাইলাম। 3 লাখকে 26 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব মন কোম্পানির কেওর মান, অর্থাৎ মন কোম্পানির ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 11.54%। রিকোয়ারমেন্ট 1 এবং 2 আমরা শেষ করলাম। এখন রিকোয়ারমেন্ট 3 আমরা যদি প্রশ্নে দেখি, রিকোয়ারমেন্ট 3টা আবার খেয়াল করো। অ্যাজিউম দ্যাট, মনে করো যে অ্যান ইনভেস্টর অনস 10% অফ সান কোম্পানির শেয়ার, সান কোম্পানির 10% শেয়ারের মালিক একজন বিনিয়োগকারী। ইউজিং আরবিট্রেজ প্রসেস ব্যবহার করে শো দ্যাট, দেখাও যে হাউ ক্যান হি অবটেন্স সেম রিটার্ন অ্যাট এ লোয়েস্ট কস্ট, অর্থাৎ কীভাবে তিনি কম খরচে একই রিটার্ন পেতে পারে, মানে কম খরচে সম পরিমাণ আয় করতে পারে, সেটা দেখাও। তো আমরা পেজ 3তে যাব। পেজ 3তে আরবিট্রেজ প্রসেস বা আরবিট্রেজ অ্যানালাইসিসের জন্য একটা ঘর করলাম।
অ্যাকাউন্টস টাইটেল দুইটা টাকার ঘর দিলাম। প্রথমে আমরা ইনভেস্টর পজিশন অফ ফার্ম সান, ইনভেস্টর পজিশন অফ ফার্ম সান যেটা আনলিভার্ড সেটা লিখলাম। লিখে ইনভেস্টমেন্ট কস্ট, ইনভেস্টমেন্ট কস্ট আমাদের যে বিনিয়োগ, যেহেতু সান ফার্মটা আনলিভার্ড এখানে কোনো ডেপ্ট লাগবে না, খেয়াল করবা। তো সে ইনভেস্ট করলে মূলত ইকুইটিতে ইনভেস্ট করবে, অনলি ইকুইটি শেয়ার, যেহেতু এখানে কোনো ডেপ্ট নাই সেজন্য তার ইনভেস্টটা কোথায় হবে, ইকুইটিতে। তো আমরা যদি দেখি যে প্রিভিয়াস পেজে দেখো এখানে কিন্তু ইকুইটি ছিল, অর্থাৎ অ্যাসেট যে মান মার্কেট ভ্যালু অফ শেয়ার সেটা কিন্তু 30 লক্ষ টাকা। তাহলে এই 30 লক্ষ টাকার এই 10% সে বিনিয়োগ করছে, কারণ ইনভেস্টর 10% বিনিয়োগ করছে বলছে। সান কোম্পানিতে সে কত বিনিয়োগ করছে, 30 লক্ষ। তাহলে আমরা যদি আবার একটু প্রশ্নটা দেখি, এজিউম দ্যাট, মনে করো যে দ্য ইনভেস্টর বিনিয়োগকারী অনস মালিক 10% অফ সান কোম্পানির শেয়ার, সান কোম্পানির শেয়ারে কিন্তু সে বিনিয়োগ করছে। তাহলে আমরা সান কোম্পানিকে বেস করে করতেছি, সান কোম্পানির ইকুইটি 30 লাখ, সেই 30 লাখের উপরে আমরা 10% ধরবো, 3 লক্ষ টাকা। এটা হলো তার ইনভেস্টমেন্ট কস্ট। এরপরে তার টোটাল ইনকাম বা ব্রেক ইভেন ইনকামটা বের করব। ব্রেক ইভেন ইনকাম সবসময় খেয়াল করবা এনআই এর উপর হয়, অনলি ডিভিডেন্ড ইনকাম। ব্রেক ইভেন ইনকামটা, ব্রেক ইভেন ইনকামের মধ্যে আমরা যে ডিভিডেন্ড ইনকামটা বের করব সেটা হবে এনআই এর উপর। তাহলে আমাদের এনআই বা ইভিটি কত ছিল, 3 লক্ষ টাকা। তো 3 লক্ষ টাকার উপরে তার যত ইনভেস্ট 10% সেটাই প্রয়োগ হবে। 3 লাখের 10% ডিভিডেন্ড ইনকাম বের হবে 30,000। এটা হলো সান কোম্পানির অর্থাৎ আনলিভার্ড কোম্পানির টোটাল 3 লাখ টাকা ইনভেস্ট এবং ইনকাম 30,000 টাকা। এখন আমরা দেখব আরবিট্রেজ প্রসেসের মাধ্যমে লিভার্ড ফার্মে মুন কোম্পানিতে সে যদি 10% করে তার ইনভেস্ট কত হয়, তার আয় কত হয় বা রিটার্ন কত হয়। তাহলে ইনভেস্টমেন্ট কস্ট আমরা লিখলাম, ইনভেস্টর পজিশন অফ ফার্ম মুন লিভার্ড লিখে ইনভেস্টমেন্ট কস্ট। এখানে যেহেতু লিভার্ড ফার্ম এটা, এখানে ইকুইটি শেয়ারের সাথে সাথে ডেপ্টের উপরেও তার যে ইনভেস্ট সেটা প্রয়োগ করতে হবে। ইকুইটি শেয়ার 16 লক্ষ টাকা। আমরা যদি দেখি যে এস এর মান, খেয়াল করো মার্কেট ভ্যালু অফ শেয়ার যেটা, সেটাই হলো ইকুইটি 16 লক্ষ টাকা মুন কোম্পানির, সেটার উপর আমরা 10% প্রয়োগ করব। 16 লক্ষ 10% 1,60,000। আর ডেফট ক্যাপিটাল, যেহেতু মুন কোম্পানিতে 10 লক্ষ টাকা ডেফট ছিল, আমরা যদি প্রশ্নে দেখি, দেখো 6% ডেফট 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকারও কিন্তু আমরা 10% প্রয়োগ করে দেখব। 10 লক্ষ টাকার 10% হয় 1 লক্ষ টাকা। তাহলে তার ইনভেস্টমেন্ট কস্ট হচ্ছে 1,60,000 এবং 1 লাখ, মোট 2,60,000 টাকা। অর্থাৎ মুন কোম্পানিতে তার ইনভেস্টমেন্ট দেখাচ্ছে 2,60,000। এখন আমরা দেখব মুন কোম্পানিতে ব্রেক ইভেন ইনকাম বা টোটাল ইনকাম কত। এক্ষেত্রে সে দুইটা জায়গা থেকে ইনকাম করবে, একটা হলো ডিভিডেন্ড ইনকাম যেটা সে এনআই থেকে করবে, নেট ইনকাম থেকে। আর একটা হলো সে যে ডেফটে ইনভেস্ট করছে 1 লক্ষ টাকা, সেটার উপরেও কিন্তু ইন্টারেস্ট ইনকাম করবে। তো ব্রেক ইভেন ইনকাম লিখে প্রথমে ডেফট ইনকাম, ডেফট ইনকামটা আমাদের যে এনআই থাকে দেখব যে এনআই কত, নেট ইনকাম কত, দেখো 2,40,000। ডিভিডেন্ড ইনকাম, ডিভিডেন্ড ইনকাম সবসময় নেট ইনকামের উপর প্রয়োগ করতে হয়। তাহলে আমরা এই যে ডিভিডেন্ড ইনকাম লিখব, সেটা নেট ইনকাম যেটা ছিল 2,40,000, তার যে 10% ইনভেস্ট ছিল সেটা প্রয়োগ করলাম। 2,40,000-এর 10% 24,000। এখন ইন্টারেস্ট ইনকামটা হবে আমাদের যে ডেফট ছিল, তাহলে তার ইনভেস্টরের ডেফট ক্যাপিটাল ছিল কিন্তু 1 লাখ। এই 1 লাখের উপরে তার যে ঋণের সুদের হার দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে দেখো 6%, এই পার্সেন্টটা প্রয়োগ করতে হবে। তাহলে 1 লাখের 6% 6,000। এখন তার ব্রেক ইভেন ইনকাম হলো 24,000 আর 6,000 যোগ করলে 30,000। তার মানে দেখো এখানে সান কোম্পানি তো ইনকামের পরিমাণ
30,000, বাট সেখানে তার ইনভেস্টমেন্ট কস্ট ছিল 3 লাখ। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের ক্লাসগুলো দেখে তোমাদের ভালো লাগতেছে। আমরা সবসময় তোমাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি বিবিএস ডিগ্রি 3rd ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো অথবা বিবিএ অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন বেসে ভর্তির আমরা অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাসগুলো, আমাদের যে অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাস আছে সেগুলোতে ভর্তির বিস্তারিত জানার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01615 111 232। তোমরা চাইলে এই নাম্বারে মেসেজ করতে পারো অথবা সরাসরি কল দিতে পারো। তবে আমাদের ক্লাসে কেন ভর্তি হবে, আমাদের ক্লাসগুলোর যে বৈশিষ্ট্য আমি যদি একটু তোমাদেরকে বলি। অনেকে তোমরা আছো যেহেতু 3rd ইয়ারে পড়ো, ব্যস্ততার কারণে ক্লাসগুলো ঠিকমতো লাইভ ক্লাস করতে পারে না, ফলে ক্লাসগুলো মিস হয়। তাছাড়া 3rd ইয়ারের পড়া স্টুডেন্টরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য, টিউশনি বা চাকরি যে কোনো কাজে হয়তো ব্যস্ত থাকতে পারে, এখন ব্যস্ততারই যুগ। তো ক্লাসগুলো এমনভাবে করা হয়েছে যে তোমার ইচ্ছা মতো সময় তুমি ক্লাসগুলো দেখার সুযোগ আছে। তুমি রাত 12টায় ফ্রি আছো, রাত 12টায় দেখবা। দিন 12টায় ফ্রি থাকলে দিন 12টায়, সকালে ফ্রি থাকলে সকালে, যে কোনো সময় তুমি ক্লাসগুলো দেখতে পারবা। যতদিন পরীক্ষা শেষ না হবে ততদিন ক্লাসগুলো তোমার কাছে সেভ আকারে থাকবে, মানে ক্লাসগুলো তোমার কাছে রেকর্ড আকারে সেভ থাকবে। তোমাদের সুবিধাজনক সময়ে অঙ্কগুলো করে জমা দেওয়ার সুযোগ আছে। প্রতিটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ সাজেশন সমূহের সমাধান শেষে প্রশ্নোত্তর পর্বের জন্য আমরা লাইভ ক্লাস রাখছি। প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম 15 হতে 20টা সাজেশন থাকবে। সাজেশনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন এই সাজেশনগুলো প্র্যাকটিস করলে পরীক্ষার প্রশ্ন যেভাবে হোক তুমি অ্যান্সার করে আসতে পারো। তাছাড়া সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে কোনো সমস্যার জন্য তোমরা আমাদেরকে কল দিতে পারো বা মেসেজ করতে পারো, আমরা সাথে সাথে রিপ্লাই দেব। আমাদের কোর্সে ভর্তি হলে গণিত ও থিওরি সাজেশন সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে তোমাদের। প্রতিটি অধ্যায় শেষে মূল্যায়ন পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতির শতকরা হার নির্ধারণ করা যাবে, অর্থাৎ তুমি কতটুকু পরীক্ষার জন্য প্রস্তুত। একটা চ্যাপ্টার শেষ করে তোমার থেকে যখন আমরা একটা ক্লাস টেস্ট নিব, আমরা সেটা বুঝতে পারবো বা তুমি নিজেও সেটা বুঝতে পারবা। আমাদের ক্লাসের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো আমাদের প্রতিটা রেকর্ড ক্লাস অ্যানিমেশন এবং স্লাইড শো এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে এবং দেখতে পারে। তো রিকোয়েস্ট করবো তোমরা আমাদের কোর্সগুলো নিও, সিরিয়ালি সবগুলো সাজেশন ধারাবাহিকভাবে পেয়ে যাওয়া, এবং তোমাদেরকে আমরা ফলো আপে রাখবো। আমরা শুধু রেকর্ড ক্লাস বা লাইভ ক্লাস দিয়ে আমরা তোমাদেরকে ছেড়ে দিব না, আমরা তোমাদের গাইডলাইন দিতে থাকবো কীভাবে পড়বা, কোন সাজেশনগুলো পড়লে, কোন ম্যাথগুলো করলে তোমরা শতভাগ কমন পাবা। এই ছিল আমাদের ইনফরমেশন। আমরা এখন আমাদের যে অঙ্ক করাচ্ছি সেটাতে চলে যাচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। মুন কোম্পানিতেও তার ইনকামের পরিমাণ 30,000, কিন্তু সেখানে তার ইনভেস্টমেন্ট কস্ট 2,60,000। তার মানে আমরা এখানে মুন কোম্পানিতে কম বিনিয়োগ করে বেশি রিটার্ন পাচ্ছি। এটাই হলো আরবিট্রেজ প্রসেস। তো প্রশ্নে সেটাই বলছে যে দেখাও যে কম বিনিয়োগ করে কিভাবে তিনি কম বিনিয়োগ করে বা কম খরচে একই রিটার্ন পেতে পারেন। তাহলে আমরা 30,000 টাকা রিটার্ন দুই জায়গায় আছে, বাট আমাদের মুন কোম্পানি লিভার্ড ফার্মে ওই ইনভেস্টর 2,60,000 টাকা বিনিয়োগ করে 30,000 টাকা ইনকাম করতে পারে, যেখানে সে সান কোম্পানিতে 3 লাখ টাকা বিনিয়োগ করে 30,000 টাকা ইনকাম করে। তাহলে তার অবশ্যই সান কোম্পানি থেকে বিনিয়োগটা মুন কোম্পানিতে স্থানান্তর করা উচিত। এই ছিল আমাদের আরবিট্রেজ প্রসেসের অঙ্ক। ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবা। আশা করি বেসিক অংশগুলো বুঝলে, অঙ্কটা 2-1বার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এই ধরনের প্রশ্ন আসলে খুব ইজিলি সলভ করতে পারবা। ক্লাসটি ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট করবা, কারণ তোমরা লাইক বা কমেন্ট শেয়ার করলে আমরা ক্লাস দিতে উৎসাহিত হই। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।